বিরতির পর স্বাগত। পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও বিস্ফোরক প্রদ্যোৎ কিশোর দেববর্মন। তিনি বলছেন রাজ্যের জনজাতিরা নাকি সংখ্যালঘুতে পরিণত হয়েছে। দিল্লিতে বিস্ফোরক হয়েছে প্রদ্যোৎ। দুদিনের সফরে রয়েছেন তিনি দিল্লিতে। গতকাল দেখা গেছে শিক্ষা মন্ত্রকের মন্ত্রীদের সাথে তিনি দেখা করেছেন, এডিসির বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। আজ পঞ্চায়েতের আগে দেখা গেছে দিল্লিতে একাধিক তিনি বৈঠক করেছেন, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরামের সাথে তিনি বৈঠক। আর সেই বৈঠকে প্রদ্যোৎ কিশোর দেববর্মা বিস্ফোরক। তিনি বললেন রাজ্যের জনজাতি সংখ্যালঘুতে পরিণত হয়েছে। কেন ওনার এই বক্তব্য, কি কারণ থাকতে পারে কেন্দ্রীয় নেতৃত্বদের সামনে, কেন্দ্রীয় মন্ত্রীর সামনে কেনই বা এই কথা বললেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, রাজনৈতিক সমীকরণ কি বলছে? প্রদ্যোৎ কিন্তু এবার এক প্রকার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উঠে পড়ে লেগেছে, তাও আবার একলা লড়াইয়ের নীতি নিয়ে এবার এগোচ্ছে প্রদ্যোৎ। এবং সেক্ষেত্রে কিনা দেখছে যে সেখানে জনজাতিদের উন্নয়ন তারা মাথায় রাখছে, জনজাতিদের কিভাবে আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যকে এবার ইস্যু করে কার্যত পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার কোথাও একটা প্রস্তুতি নিচ্ছে। দেখো সেই আজকে যেটা তিনি বলছেন কোট আনকোট, সেক্ষেত্রে কিন্তু তিনি যে উন্নয়নের কথা বলছেন, সেই উন্নয়নের কথা যদি বলতে হয়, সর্বপ্রথমে আমার বলতে হয় যে দেশের উন্নয়নের কথা। কারণ দেশের ইতিমধ্যে কিন্তু 80% উন্নয়নে কিন্তু হয়েছে, বা উন্নয়নের কিন্তু রাজ্য সরকারের এক প্রকার আওতাধীন, সেটা কিন্তু অস্বীকার করার নয়। কিন্তু এটাও ঠিক যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কেন্দ্র রাজ্যগুলির উন্নয়নে এক প্রকার ফান্ড প্রদান করে থাকে। না কাকে করবে, সেখানে রাজ্যকে করবে অবশ্যই, এবং তারপর রাজ্য থেকে কিন্তু সেই ফান্ড এক প্রকার টিটিএডিসি এলাকাতে যাবে। এবং সেটা হলো প্রথমত। দ্বিতীয়ত দেখো যে তোমার এমপিএলআর এর যে টাকা রয়েছে সে অন্যদিকে সেটা কিন্তু সরাসরি যাচ্ছে তোমার কোথায়, ডিএম এর কাছে। আর এখানে টিটিএডিসি এর যে উন্নয়ন তা কিন্তু যেটা তিনি বলছেন সেটা কেন্দ্রীয় সরকার চাইলে কিন্তু তিনি যে তারা যে সরাসরি ফান্ড প্রদান করবে তা কিন্তু নয়। সেক্ষেত্রে প্রথমে অবশ্যই রাজ্যকে সেই ফান্ড প্রদান করা হবে, তারপর তারা এডিসি এলাকাগুলিতে যাবে। কিন্তু তারপরও এই সহজ সরল কথাটাকে বুঝিয়ে শুনেও তিনি সরাসরি কি করছেন, তিনি সরাসরি দিল্লিতে যাচ্ছে এবং দিল্লি থেকে একাধিক মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন। বৈঠকে জনজাতির উন্নয়ন নিয়ে তিনি কথা বলছেন, যেটা আমরা গতকালও দেখেছি। ইতিমধ্যে তিনি দিল্লিতেই রয়েছেন। দিল্লি সফরে এবার একাধিক মন্ত্রীদের সঙ্গে বৈঠক করছে। সেই বৈঠক কার্যত এক প্রকার কোথাও গিয়ে কিন্তু রাজনৈতিক মহল কোনো এক ঠিক চোখে দেখছেন না। তারা কিন্তু মনে করছেন যে এবার কোথাও তিনি চাপ বাড়ানোর চেষ্টা করছেন। এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে এক প্রকার গুঞ্জন শুরু হয়ে গেছে। দেখো সামনে রয়েছে পঞ্চায়েত নির্বাচন, আর এই পঞ্চায়েত নির্বাচনে এবার একলাই লড়তে চান, যেটা স্পষ্ট ভাবে ইতিমধ্যে তিনি বলে দিয়েছেন। আর তার প্রস্তুতি কিন্তু এবার শুরু করে দিয়েছেন যথারীতি। তাহলে কি বলাই যায় যে এবার রাজ্য সরকারের উপর তিনি খুশি নন? সেটা কি তিনি বোঝাতে চাইছেন, নাকি এক্ষেত্রে তোমার অর্থাৎ রাজ্যের উপর ক্ষোভ উগরে দিয়ে যেটা না খুশ সেটা, অর্থাৎ সেক্ষেত্রে তিনি যে খুশি না, কোথাও গিয়ে দিল্লিতেই কি রাজ্য সরকারকে এড়িয়ে দিল্লির মন্ত্রীদের দুয়ারে দুয়ারে বৈঠক করছেন? প্রশ্ন কিন্তু এবার তুলেছে রাজনৈতিক মহল। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে তার বোনকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি এবার দফায় দফায় বৈঠক সারছেন। কেননা আমরা গতকালও দেখেছিলাম যে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে শিক্ষার উন্নয়ন নিয়ে এক প্রকার কথা বলেছেন, যেখানে ছিল তোমার সাংসদ অর্থাৎ কৃতি সিং দেববর্মা। আজকের এই বৈঠকেও কিন্তু দেখা গেছে তার বোন কৃতি সিং দেববর্মাকে সঙ্গে নিয়ে তিনি এবার তোমার মন্ত্রী জুয়াল ওরামের সঙ্গে বৈঠক করে বসেছেন। এবং দেখো এক্ষেত্রে একটি বিষয় না বললেই নয়, তিনি কিন্তু বর্তমানে বিজেপি সাংসদ। আর তার বোনকে নিয়ে গতকাল আমরা যেটা দেখেছিলাম যে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন। তাহলে কি পুরোপুরি ভাবে এবার রাজ্যকে তারা এড়াতে চাইছেন, বা কার হয়ে তিনি এবার কথা বললেন, সেটা কিন্তু অবশ্য প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। দেখো এক্ষেত্রে আজকে তিনি যে পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায়, সেখানে আমি বলে রাখি কোট আনকোট তিনি যেটা বলেছেন। দেখো তিনি বলছেন যে মাননীয় উপজাতি বিষয়ক মন্ত্রীর সাথে দেখা করেছি শ্রী জুয়েল ওরাম, জনাব সি কে জমাতিয়া এবং ত্রিপুরার পূর্বের মাননীয় সাংসদ শ্রীমতী কৃতি সিং দেববর্মনকে সঙ্গে নিয়ে। ত্রিপুরার একটি আদিবাসী উপজাতি রাজ্য ছিল, কিন্তু বছরের পর বছর ধরে বিভিন্ন কারণে আমরা আদিবাসীরা আমাদের নিজেদের ভূমিতে সংখ্যালঘুতে পরিণত হয়েছে। তাই টিটিএডিসি কে এবার আর্থিকভাবে ক্ষমতায়নের জন্য অনুরোধ করছি। জুয়েল ওরামের সঙ্গে আমরা দেখা করেছি, কোট আনকোট যেটা তিনি বলেছেন। দেখো সেক্ষেত্রে এই যে তিনি কথাটা বলেছেন যে ত্রিপুরা একটা সময় আদিবাসী উপজাত রাজ্য ছিল, সেটা তো অস্বীকার করার বিষয় নয়। কিন্তু তারপর যে তিনি যেটা বলেছেন যে বছরের পর বছর ধরে বিভিন্ন কারণে
বা আদিবাসীরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে, তাহলে কি সেটাও কোথাও গিয়ে তিনি এবার রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে চাইছেন? তা নিয়ে কিন্তু এক প্রকার প্রশ্ন উঠতে শুরু করেছে দিয়েছে। কেননা সাম্প্রতিককালে আমরা এই যে পঞ্চায়েত নির্বাচনের যদিও ইতিমধ্যে দিনক্ষণ ঘোষণা করা হয়নি, কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে যে তিনি একলা লড়াইয়ের কথা বলেছেন সেটা কিন্তু এবার তোমার তার যে দলের সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু এক প্রকার বার্তা দিয়েছেন। কেননা আমি যদি এর আগে এই যে সম্প্রতি তোমার লোকসভা নির্বাচন গেল, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে বিজেপির শরিক দল হয়ে তারা লড়াই করেছেন। আর এই লড়াইকে কিন্তু কোথাও গিয়ে যারা তোমার মথার কর্মী সমর্থকরা রয়েছেন, অর্থাৎ যারা নিচু তলার কর্মীরা রয়েছেন, তারা কিন্তু সেটাকে কোনোভাবে কেউ একাংশ কিন্তু মধ্যে দেখা গিয়েছিল ক্ষোভ, অর্থাৎ তারা কিন্তু সেটাকে ভালো চোখে নেননি। তাহলে কি সেখানে সেই প্রশ্নও থেকে যায় যে তাহলে কি এবার তাদের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস বাড়াতে বা তাদের হয়ে কথা বলতে কি এবার তার এই বৈঠক বা একলা লড়াইয়ের নীতি, সেই নিয়ে কিন্তু এক প্রকার গুঞ্জন উঠতে শুরু করেছে। তবে যাই হোক, আগামী দিনে কিন্তু দেখার বিষয় এই যে তার দফায় দফায় বৈঠক সারা বা জনজাতিদের উন্নয়ন নিয়ে কথা বলা, সেটা কতদূর এগোয় সেটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ সরকারের উপর চাপ সৃষ্টি করার প্রয়াস জারি রাখছে মথা, এমনটাই মত রাজনৈতিক মহলের। জনজাতিদের উন্নয়নের জন্যই তিনি মন্ত্রীদের সাথে, কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে দফায় দফায় বৈঠক করছেন এবং তাতেই রাজনীতির নয়া সমীকরণ সৃষ্টি হচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।